আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা। আজকের পর্বে আমরা অনুশীলনীর সংক্ষিপ্ত প্রশ্নগুলো নিয়ে চলো তোমাদের সাথে আলোচনা করি। কি বলছে দেখো তো, কোষীয় শ্বসন কাকে বলে? এখন শ্বসন কি জিনিস? শক্তি উৎপন্ন করার প্রক্রিয়া। আমরা যে খাবারটা খাই ওই খাবারটা ভেঙে সরল উপাদানে পরিণত হয়, ওই উপাদানগুলো থেকে আবার এখন শক্তি তৈরি করব। শক্তি কিভাবে তৈরি করব? অক্সিজেন আমাদের রক্তের মাধ্যমে, লোহিত রক্তকণিকার মাধ্যমে প্রবাহিত হয়ে ওই কোষগুলোতে যাবে, গিয়ে ওই উপাদানগুলোকে, সরল উপাদানগুলোকে ভেঙে শক্তিতে পরিণত করে দিবে। এখন সামনে দিয়ে আবার কোষীয় ওয়ার্ডটা দিছে। কোষীয় কেন বলছে? যে শ্বসনটা তোমার কোষের ভিতর হচ্ছে, যে কোনো শ্বসনই হচ্ছে কোষের ভিতরেই হয়। সবাত শ্বসন যেগুলো, ওগুলো প্রাণীদের দেহের কোষের ভিতর, প্রতিটা কোষে হচ্ছে শ্বসন সম্পন্ন হয়। তাহলে কোষের ভিতরে শ্বসনটা হচ্ছে মেনলি আমরা এখানে শ্বসনের প্রক্রিয়াই দিব। সামনে দিয়ে কোষীয় ওয়ার্ডটা দেখে আবার ভয় পেয়ে যেও না। তাহলে শ্বসন কি প্রক্রিয়া? এক ধরনের জৈবিক প্রক্রিয়া, যেই প্রক্রিয়াটার মাধ্যমে প্রাণীদেহে গৃহীত খাদ্যবস্তু অক্সিজেনের সহযোগিতায় ভেঙে যাবে। অক্সিজেন ছাড়াও কিন্তু মাঝে মাঝে হয়, অক্সিজেন ছাড়া অবাধ শ্বসন সম্পন্ন হয়। এখন অক্সিজেনের সাথে ওই খাবারটা ভেঙে গেল, ভেঙে শক্তি তৈরি করবে আর হচ্ছে তোমার কার্বন ডাইঅক্সাইড তৈরি করবে, যে কার্বন ডাইঅক্সাইডটা আমরা নিঃশ্বাসের মাধ্যমে বের করে দিচ্ছি। এই প্রক্রিয়াটাকেই বলে হচ্ছে তোমার শ্বসন। এখন আমি যে কথা বলতেছি, তুমি যে ভিডিওটা দেখতেছো, খাতায় তুলতেছো, প্রতিদিন তুমি যত যা কাজ করো সব কিছুর শক্তি আমাদের এই শ্বসন থেকে আসে। ধরো তুমি আজকে একটা সিদ্ধান্ত নিলা যে আমি আজকে কোনো কাজ করব না, আমার কোনো শক্তি ব্যয় করব না। সেক্ষেত্রে তুমি আজকে পুরা দিন ঘুমায় থাকলা, শুয়ে থাকলা, অলস জীবনযাপন করলা। তুমি যে শুয়ে আসো, তোমার হৃৎপিণ্ড কি পাম্প করা বন্ধ করে দিছে? সে কি স্টপ হয়ে আছে? তুমি শুয়ে থাকলে কি তোমার পি পটি পায় না? অথবা তুমি যদি ঘুমায় থাকো, সেক্ষেত্রে কি তুমি নিঃশ্বাস বন্ধ করে ঘুমায় আসো? নাকি তোমার নিঃশ্বাস প্রশ্বাস চলতেছে, হার্ট পাম্প করতেছে, তোমার খিদা লাগতেছে, তারপর হচ্ছে রেচন প্রক্রিয়ায় মূত্র মলমূত্র তৈরি হচ্ছে, সব কিছুই তো হচ্ছে। ওই জায়গায়ও কিন্তু শক্তি খরচ হয়, ওই শক্তিগুলাও আমাদের এই শ্বসন থেকে আসতেছে। তাহলে তুমি যে শক্তি খরচ না করে অলস জীবনযাপন করে মানে কখনোই হচ্ছে থাকতে পারবে না। শ্বসন তোমার সম্পন্ন হইতেই হবে, শক্তি তোমার লাগবেই। তাহলে শক্তি তৈরি করার এই জৈবিক প্রক্রিয়াটাই হচ্ছে আমাদের শ্বসন। কোষের ভেতরে খাদ্যবস্তু অক্সিজেনের উপস্থিতিতে রাসায়নিক পরিবর্তনের মাধ্যমে শক্তি উৎপন্ন করাই হচ্ছে কোষীয় শ্বসন। মানে কোষের অভ্যন্তরে যে শ্বসনটা হবে ওইটাই হচ্ছে কোষীয় শ্বসন। এখানে কি হয়, তোমার যে শর্করাটা বা যে খাবারটা, গ্লুকোজটা আমরা খাচ্ছি, ওই খাবারটা ভেঙে যায়, ভেঙে এই সবাত শ্বসনের ক্ষেত্রে মানে যেখানে অক্সিজেন লাগতেছে ওই জায়গায় আমরা 38টা এটিপি পাই। এটিপি হচ্ছে একটা শক্তি, ওই শক্তিতে রূপান্তর করলে 38টা এটিপি আমরা পাচ্ছি। তাহলে এই যে প্রক্রিয়াটা, অক্সিজেন গিয়ে তোমার খাদ্যটাকে ভাঙলো, ভেঙে শক্তি তৈরি করলো আর কার্বন ডাইঅক্সাইড তৈরি করলো। কার্বন ডাইঅক্সাইডটা আবার আমরা নিষ্কাশন করে দিই, কারণ কার্বন ডাইঅক্সাইড আমাদের জন্য বিষাক্ত। তাহলে এই প্রক্রিয়াটাই হচ্ছে শ্বসন, যেটা কোষের ভিতরে ঘটে দেখে আমরা ওইটাকে কোষীয় শ্বসন বলি। এর পরের প্রশ্নটায় যাই চলো। কি বলছে দেখো তো, প্লুরার কাজ কি? এখন প্লুরা কি জিনিস, আবার ওর কাজ লিখতে বলছে। প্লুরা হচ্ছে আমাদের ফুসফুসের আবরণ। ফুসফুসের বাইরে একটা পর্দা থাকে, ওইটাকেই হচ্ছে আমরা প্লুরা বলবো। যে কোনো কিছুরই আবরণ থাকে, হার্টের বাইরেও আবরণ থাকে, কিডনির বাইরেও আবরণ থাকে, মস্তিষ্কের বাইরেও আবরণ থাকে। এরকম সবগুলা আবরণ এক একটা কাজ করে, ওই অঙ্গের জন্য ওর কাজটা হচ্ছে গুরুত্বপূর্ণ। তাহলে প্লুরার কাজটা যদি তুমি দেখো, প্লুরা হচ্ছে ফুসফুসের আবরণ। এখন কি বলছে, ফুসফুস যেই 2 স্তর বিশিষ্ট পর্দা দ্বারা আবৃত থাকে, 2 স্তর বিশিষ্ট যে পর্দাটা দ্বারা আবৃত থাকে সেই পর্দাটাই হচ্ছে প্লুরা। এখন এর কাজগুলো চলো আমরা দেখি। ফুসফুস যদি আমি আঁকাই, সবার প্রথমে শুরু হবে কোথা থেকে? এই যে আমাদের নাক দিয়ে ইনহেল করে আমি যে বাতাসটা নিচ্ছি, নাসাগহ্বর বা নাসাপথ থেকে তোমার হচ্ছে শ্বসনতন্ত্রটা শুরু হয়। শুরু হইল এখান থেকে গিয়ে সে হচ্ছে 2টা ভাগে ভাগ হয়ে যাবে। ভাগ হওয়ার পরে এরকম আমার একটা ফুসফুস আরেকটা ফুসফুস, একটা ফুসফুস আরেকটা ফুসফুস, এরকম কিভাবে দেখো তো, এরকম করে আমি যদি আঁকি, ফুসফুস ধরো, এই যে ফুসফুসটার বাইরের দিকে একটা লেয়ার থাকবে, এই লেয়ারটাই হচ্ছে আমাদের প্লুরা। ও কি করতেছে, তোমার হচ্ছে বহিরাবরণ বাইরের আঘাত থেকে রক্ষা করতেছে। যে কোনো আবরণের কাজই হচ্ছে তার বাইরের আঘাত থেকে রক্ষা করা, কারণ ও বাইরে পুরাটা আবরণ করে আছে। ও বাইরের জিনিসপাতি থেকে তোমার ভিতরের জিনিসপাতিকে হচ্ছে পৃথক করবে, বা রোগ জীবাণু বা আঘাত সব কিছু থেকে হচ্ছে পৃথক করে রাখবে। ফুসফুস হচ্ছে আমাদের কিছু খণ্ডে বিভক্ত হয়।
বাম ফুসফুস এখানে কি হলো দেখো তো, এই যে বাম ফুসফুসটা 3টা খণ্ডে বিভক্ত আর ডান ফুসফুস 2টা খণ্ডে বিভক্ত। এই খণ্ডগুলোর ভিতর দিয়েও কিন্তু আমাদের প্লুরাটা গেছে, মানে এই খণ্ডিত করার কাজটাও হচ্ছে, বা চেম্বারে যে বিভক্ত করলাম যে খণ্ডগুলা, ওই জায়গাটার কাজটাও কিন্তু আমাদের এই প্লুরাটা করতেছে। শ্বাসক্রিয়া চলার সময় ফুসফুসের সাথে কক্ষগাত্রের ঘর্ষণ কমানো। এখন আমি বলি, এই যে ফুসফুসটা কোথায় থাকতেছে, আমাদের বক্ষপিঞ্জরের ভিতরে না, আমাদের বুকের এই যে পাঁজরের হাড়গুলা, এই পাশে 12টা, এই পাশে 12টা, 12 12 24টা হাড়, আর মাঝখান বরাবর তোমার স্টারনাম একটা হাড় থাকে। এই যে হাড়গুলা পরশুকা, যেগুলা রিব কেস, যেটা রিব বোন দিয়ে হচ্ছে রিব কেস তৈরি হয়, ওই হাড়গুলা তোমার এখান থেকে মাঝখান থেকে শুরু করে ঘুরে একদম পিঠের মেরুদণ্ড পর্যন্ত যায় আটকায়। তাহলে এরকম করে একটা খাঁচার মতো স্ট্রাকচার তৈরি করলো না, ওই খাঁচাটার ভিতরে আমাদের ফুসফুসটা সুরক্ষিত অবস্থায় থাকে। তাহলে ধরো তুমি শ্বাসকার্য চালাচ্ছ, শ্বাসকার্য চালানোর ক্ষেত্রে আমরা জানি হচ্ছে ফুসফুসের বা বক্ষ গহ্বরের আয়তন একবার বৃদ্ধি পায়, প্রসারিত হয়, আবার সংকুচিত হয়। এভাবে করে কিন্তু আমরা বাতাস কি ভিতরে প্রবেশ করবে নাকি ফুসফুস থেকে বাতাস বেরিয়ে আসবে, এই কাজটা কিন্তু এই ফুসফুসের আয়তন বাড়া কমার সাথে কিন্তু সম্পর্কিত। ওই রিব কেসটাও হচ্ছে এখানে বড় হয়, মানে প্রসারিত হয়, সংকুচিত হয়। সেক্ষেত্রে এরকম বড় ছোট হওয়ার ক্ষেত্রে একটা ঘর্ষণ যদি সৃষ্টি হয়, সেক্ষেত্রে তো ফুসফুসে আঘাতপ্রাপ্ত হবে বা ক্ষতি হবে। এই আঘাত যাতে না পায় সেক্ষেত্রে কিন্তু এই প্লুরাটা কাজ করতেছে। শ্বাসক্রিয়া চলার সময় ফুসফুসের সাথে কক্ষগাত্রের ঘর্ষণ কমায়। এরপরে ফুসফুসকে বিভিন্ন অংশে বিভক্ত করে, ওই যে আমি বললাম যে এই চেম্বারে বিভক্ত, ওই চেম্বারগুলা বিভক্ত করার কাজটাও কি করতেছে, প্লুরা করতেছে। প্লুরাল রস নামক পিচ্ছিল পদার্থ নিঃসরণ করে। এই যে প্লুরাটা আছে, মানে ওর বাইরে যে আবরণটা, ওর ভিতরে আবার একটা পিচ্ছিল পদার্থ থাকতেছে বা রস থাকতেছে, ওইটা হচ্ছে প্লুরাল ফ্লুইড। সে কি করতেছে, জিনিসটাকে স্মুথ করতেছে, কারণ তোমার এখন সংকোচন প্রসারণ করা লাগবে। বা আমরা জানি হচ্ছে ফুসফুস স্পঞ্জের মতো একটা জিনিস। স্পঞ্জ মানে হচ্ছে চাপ দিলে হচ্ছে সংকুচিত হয়ে যাবে, আবার হচ্ছে ফুলে উঠবে। স্পঞ্জ তোমরা সবাই চিনবা, ওই যে একটা কার্টুন আছে না, স্পঞ্জ বব স্কোয়ার প্যান্টস, ও কি করতো, সমুদ্রের ভিতরে থাকতো, তারপর হচ্ছে সমুদ্রের ভিতরে ও যখন কান্না করতো, এরকম উল্টা হয়ে যখন কান্না করতো, ওর পানিগুলা সমুদ্রের ভিতরে আবার কান্না করে কেমন, যে কার্টুন করতো। এখন ওই যে ও যে কান্না করে পানিগুলো দিত, ও নিজেই আবার ওগুলো শুষে ফেলতো, শুষে আবার ভ্যাঁ করে বের করতো, আবার ওগুলো শুষে ফেলতো। ওই স্পঞ্জের মতো এরকম শুষে ফেলতে পারে, আবার হচ্ছে ছেড়ে দিতে পারে, মানে চাপ দিলে এরকম, কারণ ওর ভিতরে অনেকগুলো বায়ু থলি থাকে, বাতাসের ছোট ছোট অনেকগুলা থলি, কোটি কোটি। তাহলে এই যে বায়ুথলিগুলা বায়ুথলিগুলো কি করতেছে, ভিতরে বাতাস থাকতেছে, তাহলে তুমি চাপ দিলে বাতাসগুলো বের হয়ে গেলে চুপসায় যাবে, আবার হচ্ছে ফুলে যেতে পারে। তাহলে এই যে ফুসফুসের এই কাজটা, মুভমেন্টটা স্মুথ হচ্ছে কি জন্য, কারণ ওখানে হচ্ছে প্লুরার ভিতরে প্লুরাল ফ্লুইড থাকতেছে। তাহলে আমরা এই কাজগুলো বুঝলাম, এই কাজগুলো হচ্ছে ফুসফুসের আবরণটা করে থাকে। এরপরে কি বলছে দেখো তো, ব্রঙ্কাইটিস কি। ব্রঙ্কাইটিস হচ্ছে ব্রঙ্কাসের সমস্যা বা শ্বাসনালীর সমস্যা। ব্রঙ্কাস মানে ইংরেজিতে বলছে আর কি, এই যে এখান দিয়ে যেই নালীটা যাচ্ছে, ওই নালীটা গিয়ে 2টা খণ্ডে বিভক্ত হয়ে যায় না, তারপরে 2টা ফুসফুসে প্রবেশ করে। এই যে একটা ফুসফুস, ফুসফুসে যে প্রবেশ করলো, এই যে নালীগুলো যে বিভক্ত হইলো, এগুলো হচ্ছে আমাদের ব্রঙ্কাস। ব্রঙ্কাস যখন ক্ষুদ্র নালীতে বিভক্ত হয় তখন ওইটাকে আমরা বলি হচ্ছে ব্রঙ্কিওল। তাহলে এই যে দেখো, ব্রঙ্কাইটিস কি হবে, ওই শ্বাসনালীর ভেতরে যেই ঝিল্লিটা থাকতেছে, ওই ঝিল্লিতে যদি ব্যথা অনুভব হয় বা প্রদাহ তৈরি হয়, সেক্ষেত্রে ওইটাকে ব্রঙ্কাইটিস বলতেছি। দেখো, অস্বাস্থ্যকর পরিবেশে যদি তুমি থাকো, স্যাঁতস্যাঁতে ধূলিকণা মিশ্রিত আবহাওয়া, ঠান্ডা লাগা এবং ধূমপান থেকে, মানে হচ্ছে তোমার শ্বাসনালীতে জীবাণু যদি প্রবেশ করে বা শ্বাসনালীতে আক্রমণ ঘটাইতে পারে, এরকম জিনিসপাতিগুলো বা এরকম কাজগুলো যদি তুমি করো, সেক্ষেত্রে তোমার শ্বাসনালীর ভিতরে ওই যে ঝিল্লিটা থাকবে, ওই ঝিল্লিতে হচ্ছে ব্যথা অনুভব হবে বা জীবাণুর আক্রমণে সমস্যা দেখা দিবে। ওইটাই হচ্ছে ব্রঙ্কাইটিস, শ্বাসনালীর সমস্যা, যেটাতে হচ্ছে তোমার মানে শ্বসনতন্ত্রের সমস্যা আর কি। ব্রঙ্কাইটিস হচ্ছে ওই ব্রঙ্কাস যে নালীটা আমরা বুঝলাম, নালীটা 2টা ভাগে ভাগ হইলে যে ব্রঙ্কাস বলতেছি, ব্রঙ্কাস আবার ছোট ছোট ব্রঙ্কিওলে বিভক্ত হইলো। এই যে ব্রঙ্কাসটা, এইখানে যদি সংক্রমণ হয় তাহলে ওইটার আমরা বলবো হচ্ছে ব্রঙ্কাইটিস। মধ্যচ্ছদার কাজ কি, এই যে মধ্যচ্ছদা কি জিনিস, মধ্যচ্ছদাকে ইংরেজিতে কিন্তু ডায়াফ্রাম বলে। ডায়াফ্রাম, মধ্যচ্ছদার ইংরেজি হচ্ছে ডায়াফ্রাম। এখন যদি এখানে বলে দিত যে ডায়াফ্রামের কাজ কি, তাহলে কিন্তু একই জিনিস। এখন চলো আমরা ডায়াফ্রামের কাজটা একটু চিত্র এঁকে বুঝি। ডায়াফ্রামের কাজটা আমি একটু এখানে চিত্র এঁকে বুঝাই। দেখো, ডায়াফ্রাম হচ্ছে তোমার
উদর গহ্বর আর বক্ষ গহ্বরকে পৃথককারী একটা পেশিবহুল পর্দা। ফুসফুস কোথায় থাকে? আমাদের বক্ষ গহ্বরের ভিতর থাকে। এরপরে এই জায়গাটায় একটা পর্দা, যেটা হচ্ছে তোমার আলাদা করলো বক্ষ গহ্বর আর উদর গহ্বর। বক্ষ হচ্ছে তোমার বুকের অংশটা, আর উদর হচ্ছে পেটের অংশটা। তাহলে ওই যে বুকের অংশ আর পেটের অংশটাকে আলাদা করতেছে এরকম একটা পর্দা, পেশিবহুল। এই পর্দাটা প্রসারিত ছাতার মতো। ধরো আমি এরকম যদি একটা ছাতা মেদি, প্রসারিত একটা ছাতার মতো লাগতেছে না? এটা হইলো এখন আমাদের মধ্যচ্ছদা বা ডায়াফ্রাম, এই জায়গাটা। এখন এই যে দেখো ফুসফুসটা কিসের ভিতরে আছে? বক্ষ পিঞ্জরের ভিতর আছে না? এরকম না জিনিসটা? একটা স্টারনাম, ওই স্টারনামের পাশে এইদিকে 12টা এইদিকে 12টা করে এরকম রিব কেসটা তৈরি হয়, বা এই যে এরকম না খাঁচার মতো একটা স্ট্রাকচার তৈরি হয়। এই জায়গাটার ভিতরে আমাদের হচ্ছে ফুসফুসটা সুরক্ষিত অবস্থায় থাকে। তাহলে এই যে বক্ষপিঞ্জরটা, এই বক্ষপিঞ্জরের আয়তন যদি বৃদ্ধি পায় তখন কি হবে? মধ্যচ্ছদাটা নিচে নেমে যাবে। ধরো এই মধ্যচ্ছদাটা সোজা হয়ে গেল, এরকম করে সোজা হয়ে গেল। আমি এই জায়গাটুকু এক্সট্রা পাইলাম না, এই জায়গাটুকু আমি এক্সট্রা পাইলাম না। এই যে এক্সট্রা তুমি পাইছো যে জায়গাটা, এই জায়গার কারণে তোমার আয়তন একটু বৃদ্ধি পাইছে। আবার এই যে বক্ষপিঞ্জরটা, বক্ষপিঞ্জরের আয়তন তখন বৃদ্ধি পেয়ে যাবে। এখন তুমি বলো যে এটা তো হাড়, হাড় কিভাবে প্রসারিত হবে? এটার আয়তন কিভাবে বৃদ্ধি পাবে? এটা হাড়গুলা প্রসারিত হবে না, ওর এই জায়গা দিয়ে শুরুর দিকে এইখানে হচ্ছে কিছু তোমার মাংসপেশি থাকে, মানে এই জায়গাটায় ইন্টারকোস্টাল রিব বলে আর কি। আবার এইদিকে হচ্ছে তরুণাস্থি থাকে। সব কিছু মিলায় এই মাংসপেশি তো ফ্লেক্সিবল হইতে পারে। ইন্টারকোস্টাল রিব বলে এগুলাকে। দেখো এই জায়গাটার ভিতরে, মানে দুইটা রিবের মাঝখানে ইন্টারকোস্টাল রিব, ওগুলার আয়তন বৃদ্ধি পায়। তাহলে আয়তন যদি বৃদ্ধি পাইলো, মনে করো বক্ষ গহ্বরের আয়তন বৃদ্ধি পাইলো, মধ্যচ্ছদাটা নিচের দিকে নেমে গেল। মধ্যচ্ছদার নিচের দিকে নেমে যাওয়ার ফলে আমি এখানের জায়গাটুকু এক্সট্রা পাইছি। আবার এটা প্রসারিত হইলে অনেকটুকু জায়গা আমার বক্ষ গহ্বরের ভিতর হচ্ছে খালি পাইলাম। এই খালি জায়গাটা ভিতরে যে বাতাসগুলা ছিল, বাতাসের ঘনত্ব এখন কমে যাবে। ধরো তোমরা হচ্ছে 10 জন বন্ধু একটা রুমের ভিতর থাকতেছো, এখন 5 জন শিফট হয়ে অন্য কোথাও চলে গেছে। এখন তোমাদের 5 জনের তো গ্যাদারিং অনেক কম হবে, তাই না? তোমরা শান্তিতে বসবাস করতে পারতেছো, তাহলে এই জায়গায় হচ্ছে গ্যাদারিংটা কম। এরপরে কি হইলো, ওই রুমটা এখন মনে করো আয়তন আরেকটু বেড়ে গেল, আরো বড় হয়ে গেল রুমটা। সেক্ষেত্রে তোমাদের ঘনত্ব কম, চাইলে তোমরা বাইরে থেকে আরো বন্ধু এনে ভিতরে রাখতে পারতেছো। তাহলে আয়তন যদি বেড়ে যায়, বাতাসের যে আয়তনটা, এখানে বাতাসের আয়তনটা তোমার ফুসফুসের আয়তনের ঘনত্বের তুলনায় বেশি। বাতাসের ঘনত্ব ফুসফুসের ঘনত্বের তুলনায় বেশি। তাহলে বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে চলে যাবে। বাতাসগুলা বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে চলে গেল, তার মানে ফুসফুসে বাতাস প্রবেশ করলো। প্রবেশ করলে ওই প্রসেসটাকে আমরা কি বলি? প্রশ্বাস বলি। বাতাস প্রবেশ করার প্রসেসটাকে আমরা বলি হচ্ছে প্রশ্বাস। অনেকে কিন্তু এই ভুলটা করে। আমরা কিন্তু মাঝে মাঝে বলি যে নিঃশ্বাস নাও, নিঃশ্বাস নাও। নিঃশ্বাস কি নেওয়া যায়? নিঃশ্বাস হচ্ছে যেটা আমরা বের করে দিই। এবার এর উল্টা কাজটা চলো করি। এই মধ্যচ্ছদাটা এখন হচ্ছে তোমার প্রসারিত হবে। প্রসারিত হইলে কি হয়? ও নর্মাল ফর্ম তো এটা, প্রসারিত হইলে ও এরকম হয়ে যাবে, উপরের দিকে উঠে যাবে। তাহলে দেখো তো এইটুকু জায়গা আমার কমে গেল না? এতটুকু জায়গা আমার কমে গেল। আবার এই যে ইন্টারকোস্টাল রিবগুলাও হচ্ছে সংকুচিত হয়ে যাবে, তখন বক্ষপিঞ্জরটাও ছোট্ট হয়ে যাবে। এই দিক থেকেও জায়গা কমে গেল, পাশে থেকেও জায়গা কমে গেল। সেক্ষেত্রে আমার বক্ষ গহ্বরের আয়তন কমে যাবে। ভিতরে যেই পরিমাণ বাতাসের কণাগুলো ছিল, ওই বাতাসের ঘনত্ব বেড়ে যাবে। ওরা অল্প জায়গায় অনেক ঠেলাঠেলি হবে, বাতাসের কণাগুলো একজন একজনের সাথে ধাক্কা খাবে। ওরা বলবে যে এত ধাক্কাধাক্কি করে থাকার কি দরকার, আমরা এনভায়রনমেন্টে বের হয়ে যাই। তাহলে ফুসফুস থেকে বাতাসগুলো নিঃশ্বাসের মাধ্যমে বের হয়ে যাবে। বাতাস বের হয়ে যাওয়ার প্রক্রিয়াটাকে আমরা কি বলি? নিঃশ্বাস বলি। তাহলে বুঝতে পারছো মধ্যচ্ছদা কি করলো? মধ্যচ্ছদা উপরে উঠলে বা প্রসারিত হইলে আমরা কি বলি? নিঃশ্বাস সম্পন্ন হয়। আবার মধ্যচ্ছদার নিচে নামলে বা সংকুচিত হইলে তখন কি হয়েছিল? বাতাস প্রবেশ করছিল। তাহলে মধ্যচ্ছদাটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলো না? যে বাতাস কি প্রবেশ করবে নাকি বের হয়ে যাবে? তাহলে এইখানে যে বললো যে মধ্যচ্ছদার কাজ কি, মধ্যচ্ছদার কাজ কিন্তু আমরা ইতিমধ্যেই বুঝে ফেলছি। এই জায়গায় আমি আর রিডিংটা পড়তে চাচ্ছি না, আশা করি তোমরা বুঝছো। নিউমোনিয়া কেন হয়? নিউমোনিয়া এটা হচ্ছে ফুসফুসের এক ধরনের রোগ, মানে ঠান্ডাজনিত এক ধরনের রোগ আর কি। এখন এটা কেন হয় চলো দেখি। হাম ব্রঙ্কাইটিস রোগের পর
ঠান্ডা লেগে নিউমোনিয়া হইতে পারে। শিশু এবং বয়স্কদের জন্য এটি মারাত্মক একটা রোগ, নিউমোকক্কাস। এই যে এই নামটা মনে রাখা লাগবে। নিউমোকক্কাস কি? একটা ব্যাকটেরিয়া, আবার ভাইরাস মনে করিও না, নিউমোকক্কাস ব্যাকটেরিয়ার কারণে এই রোগটা হয়। এখন যে জিনিসটা তোমরা ভুল করবা, উচ্চারণ করবা নিউমোকক্কাস ব্যাকটেরিয়া, নিউমোনিয়া হয়। নিউমোকক্কাস উচ্চারণ করতে যায় এন দিয়া লেখা শুরু করে দিও না। এন দিয়ে যদি লেখা শুরু করে দাও নগদে 0। সাইলেন্ট একটা পি থাকবে নামের শুরুতে, দেখো পি, তারপর যে নিউমোকক্কাস। নিউমোকক্কাস ব্যাকটেরিয়ার কারণে হচ্ছে তোমার এই নিউমোনিয়া রোগটা হয়। মাঝে মাঝে তোমার ভাইভাতে অথবা চাকরির পরীক্ষাগুলোতে আমরা এরকম জিজ্ঞেস করতে দেখি যে একটা ছোট্ট কাগজ দিয়ে বলে যে নিউমোনিয়া বানানটা লেখেন। এখন তুমি ভাবতে পারো যে আরে এত সহজ জিনিস জিজ্ঞেস করলো। তোমার ফার্স্ট স্টেপটা দেখেই ওনারা বুঝে যাবে যে তুমি ব্যাপারটা পারো নাকি পারো না। তুমি যদি এন লিখে ফেলো তারপর ওনারা দেখবেও না, বুঝবে যে তুমি পারো না। কিন্তু যদি পি দাও তাহলে বুঝবে যে হ্যাঁ ঠিক আছে। তাহলে সাইলেন্ট একটা পি থাকবে। নিউমোকক্কাস ব্যাকটেরিয়ার কারণে নিউমোনিয়া রোগটা হয়, মেইনলি ওর কারণেই হয়। এছাড়াও আরো কি হইলো তোমার হচ্ছে হাম আর ব্রঙ্কাইটিস। ব্রঙ্কাইটিস কি জিনিস? ওই যে একটু আগে পড়ছিলাম আগের প্রশ্নটা। ব্রঙ্কাইটিস রোগের পরে ঠান্ডা লেগে নিউমোনিয়া হইতে পারে। ফুসফুসের একটা সমস্যা, যেটা হচ্ছে তোমার এই যে শ্বাসকষ্ট বা ঠান্ডা লাগা, এরকম এক ধরনের সমস্যা। এছাড়াও আরেকটা কারণে হইতে পারে, মনে করো তুমি খাবার খাওয়ার সময় অনেক বেশি বকবক করতেছো। এমন সময় আমরা জানি আমাদের শ্বাসনালী আর খাদ্যনালীর উপরে একটা ঢাকনা থাকে, যে ঢাকনাটা হচ্ছে তোমার উপজিহ্বা বলি আমরা। ওই উপজিহ্বাটা শ্বাস যখন যায় বা কথা যখন বলি, বাতাস আসা যাওয়ার সময় ওই ঢাকনাটা খুলে যায়, আবার বন্ধ হয়, খুলে যায়, বন্ধ হয়। এখন ধরো এটা হচ্ছে শ্বাসনালী, হ্যাঁ, এই শ্বাসনালীর উপরে ঢাকনাটা আছে, আর এইদিকে হচ্ছে অন্ননালীটা। খাবার যখন যায় এই ঢাকনাটার উপর দিয়ে অন্ননালীর ভিতর চলে যায়, শ্বাসনালীটা যাইতে পারে না। এই ঢাকনার কারণে এভাবে করে অন্ননালীতে প্রবেশ করে। সেক্ষেত্রে তুমি যখন কথা বলতেছো, কথা বলার সময় এটা খুলবে বন্ধ হবে, খুলবে বন্ধ হবে, তখন খাবারটা যাওয়ার সময় স্মুথলি হচ্ছে অন্ননালীতে যাইতে পারবে না। যদি কোনোভাবে খাবারের রস বা কোনো কণা যদি তোমার শ্বাসনালীতে চলে যায়, সেক্ষেত্রেও কিন্তু তোমার এই নিউমোনিয়াটা হইতে পারে। তাহলে আমরা কতগুলা কারণ বুঝতে পারলাম। তাহলে এই প্রশ্নগুলো এই পর্যন্ত, এই 5টা প্রশ্ন আশা করি তোমাদেরকে আমি বুঝাইতে পারছি। যতটুকু তোমার লেখা প্রয়োজন তার থেকেও কিন্তু অনেক এক্সট্রা কথাবার্তা বলছি, শুধু যাতে তুমি সহজে একটু বুঝতে পারো, যাতে আয়ত্ত করতে তোমার সহজ হয়। তাহলে পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।